নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে পৃথিবীর অভিগত গোলকের ধারণা সর্বপ্রথম কে দেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। কোয়েশ্চেনটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো পৃথিবীর অভিযুক্ত গোলকের ধারণা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে পিয়েরি লুই অমাও পার্টুইস। পিয়েরি লুই অমাও পার্টুইস যিনি ছিলেন, উনি কিন্তু পৃথিবীর অভিগত গোলকের ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই একটু গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ধ্যান ধারণা সর্বপ্রথম কে দেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ধ্যান ধারণা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর ব্যাস সংক্রান্ত বৈজ্ঞানিক ধ্যান ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবীর গোলাকার প্রমাণের জন্য যে খাল ব্যবহার করা হয়েছিল সেই খালটির নাম কি। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট আমি রাখার চেষ্টা করেছি এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো পৃথিবীর গোলাকার প্রমাণের জন্য যে খাল ব্যবহার করা হয়েছিল সেই খালটির নাম কি, অবশ্যই মনে রাখবেন। সেই খালটির নাম ছিল বেডফোর্ড খাল। বেডফোর্ড খাল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবীতে সন্ধ্যা নামার যে পূর্বাবস্থা সেই পূর্বাবস্থাকে কি বলা হয়। তো পৃথিবীতে সন্ধ্যা নামার যে পূর্বাবস্থা সেই পূর্বাবস্থাকে আমরা গুদুলি বলে থাকি। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে পৃথিবীতে সন্ধ্যা নামার যে পূর্বাবস্থা সেই পূর্বাবস্থাকে গুদুলি বলা হয়, গুদুলি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন গতির ফলে পৃথিবীতে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের নানা রকম গতি বিক্ষেপ ঘটতে দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোন গতির ফলে পৃথিবীতে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত এর নানা গতি বিক্ষেপ ঘটতে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে কিন্তু পৃথিবীর মধ্যে বায়ু প্রবাহ যেমন এবং সমুদ্র স্রোতের নানা গতি বিক্ষেপ আমরা প্রত্যক্ষ করতে পারি। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি বলা হয়। আমরা বিগত বছরের টিটেড পেপার টিটেড পেপার 2তে আমরা বিভিন্ন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি এই কোয়েশ্চেনটা আজকে দিয়েছি। অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন কোন দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি বলে। বা এখানে কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে মকর সংক্রান্তির অপর নাম কি, তো আপনারা চুজ করবেন দক্ষিণ অয়নান্ত। ঠিক আছে, তো কোন দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি বলা হয়, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর দিনটিকে দক্ষিণ অয়নান্ত বা মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় কোন বিজ্ঞানীর কথাতে প্রথম উঠে আসে যে পৃথিবী গোলাকার। তো ভারতীয় এমন একজন বিজ্ঞানীর নাম জানতে চাইছি যার কথাতে প্রথম উঠে এসেছিল যে পৃথিবী গোলাকার। সেটা কিন্তু আর্যভট্ট এমন একজন বিজ্ঞানী যার কথাতে কিন্তু পৃথিবীর গোলাকার এর কথা আমরা জানতে পারি। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়কে কী বলে। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামে, বোর্ড এক্সামে কিংবা আমি কম্পিটিটিভ এক্সাম যদি দেখি, কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায়শই এসে থাকে। অবশ্যই আপনারা ভালোভাবে এটা লক্ষ্য রাখবেন। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক যে পর্যায় সেটা হচ্ছে রেগোলিথ বলা হয় তাকে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়কে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কাস্ট অঞ্চলের রাসায়নিক আবহ বিকারের ফলে লৌহকণা সমৃদ্ধ লাল রঙের যে আস্তরণ গড়ে উঠে তাকে কি বলে। তো কাস্ট অঞ্চলের রাসায়নিক আবহ বিকারের ফলে লৌহকণা সমৃদ্ধ লাল রঙের যে আস্তরণ গড়ে উঠে তাকে আমরা কি বলবো, তাকে বলবো টেরারোসা। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ, তো আপনারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। তো টেরারোসা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে প্রক্রিয়া ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় তাকে কি বলে। অর্থাৎ যে প্রক্রিয়া ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় তাকে কি বলা হয়, অঙ্গারযোজন বা কার্বনেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবেন, এগুলো কিন্তু ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত রয়েছে।
এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অনিয়ন ওয়েদারিং বলা হয় যে আবহ বিকারকে, তার নাম কি? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। অনিয়ন ওয়েদারিং বলা হয় যে আবহ বিকারকে, সেটার নাম হচ্ছে স্বল্পমোচন। স্বল্পমোচনকে অনিয়ন ওয়েদারিং বলা হয়, কারণ আমরা দেখেছি যে অনিয়ন মিন্স পেঁয়াজ, সেই পেঁয়াজের খোসার মতো কিন্তু সেই আবহ বিকার ঘটে থাকে, সেই কারণে সেটাকে বলা হয় অনিয়ন ওয়েদারিং। তো স্বল্পমোচন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটির নাম কি? তো মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপ আমরা দেখতে পাই সেটা হচ্ছে গৌর। গৌর ভূমিরূপটি ব্যাঙের ছাতার মতো মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম কি? অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হচ্ছে বারখান। বারখান বলা হয় তাকে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবার মুভ করছি আমরা 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্রাবরেখা হিমকর্দ, তারপর কোরি, ড্রামলিন, কোরিবাসার্ক, এরিটি ইত্যাদি কিসের কার্যের ফলে গঠিত ভূমিরূপ? গ্রাবরেখা, কোরি দুবার হয়ে গেছে। গ্রাবরেখা, হিমকর্দ, কোরি, ড্রামলিন, কোরিবাসার্ক, এরিটি ইত্যাদি কিসের কার্যের ফলে গঠিত ভূমিরূপ? এগুলো হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের সঙ্গে হিমবাহের কার্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ভূমিরূপগুলো। ঠিক আছে, অবশ্যই আপনারা এই কোয়েশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে আসতে পারে গ্রাবরেখা কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তো অবশ্যই আপনারা চুজ করবেন হিমবাহের, বা হিমকর্দ দিয়ে আসতে পারে, কোরি দিয়ে আসতে পারে, ড্রামলিন দিয়ে আসতে পারে। আমি অনেকগুলো নাম দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয়, যে কোনো একটি দিয়ে আসতে পারে কিংবা অনেকগুলো দিয়ে আসতে পারে। তা আপনাদের সুবিধাতে আমি এখানে অনেকগুলো নাম তুলে দিলাম। তারপর আমি মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে তৈল শোধনাগারের অসম্পূর্ণ দহনের ফলে অদ্ভুত কণাকে কি বলা হয়? তো তৈল শোধনাগার করতে গিয়ে অসম্পূর্ণ দহনের ফলে অদ্ভুত যে কণা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? ফ্লাই অ্যাশ। এটা হয়ে যাবে ফ্লাই অ্যাশ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ যে খনিজ উত্তোলনের সঙ্গে যুক্ত তার নাম কি? এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন এবং ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবেন। কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ যে খনিজ উত্তোলনের সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ কিসের সঙ্গে যুক্ত? কর্ণাটকের চিত্রদুর্গ অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকৃতির নাম কি? এখানে ম্যাঙ্গানিজের হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকৃতির নাম হচ্ছে পাইরোলুসাইট। পাইরোলুসাইট হয়ে যাবে ম্যাঙ্গানিজের সর্বশ্রেষ্ঠ আকৃতি। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জুইগেন কিসের ক্ষয় কার্যের সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। জুইগেন দিয়ে কিন্তু অনেকবার কিন্তু কোয়েশ্চেন আসে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম লেভেলে। তো জুইগেন কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের সঙ্গে সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আলপস, আন্দিজ ও রকি এগুলি কিসের, কোন পর্বতের উদাহরণ? সেগুলো হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের সাতপুরা কোন ধরনের পর্বতের একটি উদাহরণ? তো মনে রাখবেন, ভারতের সাতপুরা যে পর্বত, সেই পর্বতটা হচ্ছে স্তূপ পর্বতের একটি উদাহরণ। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোন নদীটি ত্রিপুরার দক্ষিণ বাহিনী নদীর উদাহরণ? তো দক্ষিণ বাহিনী নদীর উদাহরণ হচ্ছে মুহুরী ও ফেনী নদী কিন্তু ত্রিপুরার দক্ষিণ বাহিনী নদী। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ত্রিপুরার যে এক্সাম হয়, জেআরবিটি কিংবা আমরা অন্যান্য যে সকল এক্সাম দেখি, সেই এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি? তো ত্রিপুরা রাজ্যের তৃতীয় যে দীর্ঘতম নদী সেটা হচ্ছে গোমতী। আমরা প্রথম কিংবা দ্বিতীয় নদী এরকম নদীর কিন্তু অনেক সময় এক্সামে আসে, কিন্তু এখন অনেক কোয়েশ্চেন দেখুন, এই ধরনের কোয়েশ্চেন এক্সামে আসতে আসতে অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে, সেই কারণে একটু ইউনিক লেভেলের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটা চান্সেস রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আপনাদের সামনে তুলে ধরেছি। ত্রিপুরা রাজ্যের তৃতীয় দীর্ঘতম নদীটির নাম হচ্ছে গোমতী। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরাতে কী ধরনের জলবায়ু প্রত্যক্ষ করা যায়?
তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ত্রিপুরা রিলেটেড এই কোয়েশ্চেনটা। ত্রিপুরাতে যে ধরনের জলবায়ু দেখা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ত্রিপুরাতে আমরা প্রত্যক্ষ করি। এবার মুভ করছি আমরা 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কোন বিশেষ অক্ষরেখাটি প্রসারিত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং বিভিন্ন ধরনের ত্রিপুরার যে সকল এক্সাম হয় সেই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কোন বিশেষ অক্ষরেখাটি প্রসারিত হয়েছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরায় জৈব পদার্থ সমৃদ্ধ কৃষি জমির স্থানীয় নাম কি। অর্থাৎ ত্রিপুরায় যে জৈব পদার্থ সমৃদ্ধ কৃষি জমি দেখতে পাই আমরা, সেটার নাম হচ্ছে নাল জমি। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটা ইউনিক একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সীসা দূষণের ফলে মানবদেহ সৃষ্টির রোগটির নাম কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সীসা দূষণের ফলে মানবদেহ যে রোগ হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া রোগ কিন্তু মানবদেহে সীসা সংক্রমণের ফলেই সংঘটিত হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হুড্রু জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত। তো অবশ্যই মনে রাখবেন হুড্রু যে জলপ্রপাত সেটা সুবর্ণরেখা নদীর উপর গড়ে উঠেছে। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ত্রিপুরা রাজ্যের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত। তো ত্রিপুরার যে বনভূমি দ্বারা আবৃত 60% হচ্ছে ত্রিপুরার বনভূমি দ্বারা আবৃত রয়েছে। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূপৃষ্ঠস্থ রাসায়নিক আবহবিকার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটির নাম কি। তো ভূপৃষ্ঠ রাসায়নিক আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড হয়ে যাবে। এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত। আমি অনেকগুলো ভিডিওতে ধানের গবেষণাগার, গমের গবেষণাগার দিয়েছিলাম, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। চায়ের যে গবেষণাগার ভারতে রয়েছে সেটা হচ্ছে জুরাটে রয়েছে, ঠিক আছে। তো এই ছিল জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।